গুড মর্নিং সবাইকে। আর আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন যাচ্ছি মুরগি ঘরে খাবার দিতে, কেননা মুরগিগুলো সকালবেলা উঠে থেকে বেরিয়ে গেছে, মানে ভোরবেলার থেকে ওরা বেরিয়ে গেছে। এই যে পিছন দিকে সব, আর ওই যে মোরগটা হেভি শয়তান, আর এই যে তিনটে আমার হাতে খাবার দেখছে, ওই জন্য আমার পিছন পিছন আসছে। আর এটাই সুযোগ হচ্ছে ঘরের ভিতর ঢোকানোর। তো দেখি ঘরের ভিতর ঢুকিয়ে দিই মুরগিগুলোকে। এই যে ঘরের মধ্যে দিয়ে দিলাম, নাহলে মায়েদের ওদিকে যায়, খুব সমস্যা হয় আর কি। আর সকাল থেকেই তো দেখছি বেশ রৌদ্র আছে, ঝলমলে আকাশ। আবার কি হয় ওই দিকটা তো দেখছি মেঘলা। আজকেও কিন্তু আমাদের এখানে রথ, মানে দুটো রথ, তো একটা কালকে বেরিয়েছিল, আজকে একটা বেরোবে, ঠিক আছে। তো আজকে যাওয়া হবে না, মানে কালকে যেহেতু গেছি ওই জন্য আজকে আর যাওয়া হবে না। তো এখন যাই বাড়ির দিকে। সোনা ঘুম থেকে উঠে গেছে, বাচ্চারাও পড়তে এসেছে আধ ঘন্টা নিয়ে আগে। রাহির বাবার আজকে সকালে টিউশন নেই, যে কারণে মানে বাচ্চাদের কাছে একটু বসেছে। আর আমি একটু ওদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ, তারপরে এই যে এলাম মুরগি ঘরের দিকে। ওই দিকটাও বেশ মেঘলা করেছে। তো চলুন বাড়ির দিকে। যাবে তিনজন। ফ্রেন্ডস, সময় এখন 10:30। তো রাহির বাবার মানে পান্তা খাওয়া হয়ে গেছে। আজকে পান্তা একটু কম ছিল, ওই জন্য আমি আর পান্তা খাইনি। আমি খেয়েছি একটু জিলেবি, মানে কালকে সেই রথের জিলেবি ছিল, তো সেই জিলেবি খেয়েছি। মুরগিগুলোকে খাবার দিয়ে একটু সবজি কেটে নিলাম। এখন যাব মায়ের ওখানে, ওইখানে টাইমে জল দিচ্ছে দেখলাম, কলে ওখানে গিয়ে দেখলাম টাইমে জল দিচ্ছে। তো ওই জন্য ওইগুলো একটু ধুয়ে আনবো, খুব সুবিধা হয় আমার, মানে জলটা একটু কম বইতে হয়। ওখান থেকে চালটাও ধুয়ে আনি, সবজিটাও ধুয়ে আনি, আর সাথে এক বালতি জল আনলে মোটামুটি আমার রান্নাটা হয়ে যায় আর কি। তো যাই হোক, সোনা এখন ঘুমিয়েছে, অনেকক্ষণ পর সোনা ঘুমিয়েছে। তো এখন দেখি চটপট করে যাই। আর থালা বাসনগুলো সব পুকুরের মধ্যে দেওয়া আছে, ওগুলো চান করার সময় ছাড়া ধোয়া হবে না। তো আগে দেখি এই কাজগুলো আগে সেরে ফেলি। কালকেও একটু ডাল বসিয়েছিলাম এই সাইডে, মানে মেয়ের জন্য তো একটু খিচুড়ি বানানো হয়, আর সাথে আমাদের জন্য একটু ভাত বসিয়েছিলাম। তো দুটোই উঠলে একদম নিচে পড়ে একাকার। তো ওই জন্য ভাবলাম যে মানে একটুখানি মেজে ঘষে পরিষ্কার করে নিই। তো নিচে একদম দেখুন একদম হলুদ হয়ে গেছে। তো আমি একদম ভালো করে মানে মেজে নিয়েছি। এখন আমার সত্যি কথা বলতে সময়ের কাজ সময়ে কখনোই হয় না, কখন যে কী কাজ করছি নিজেও জানি না আর কি। আর খাওয়া দাওয়াও তাই এই মানে একটু লেট হয়ে যায় আর কি। তো এটা স্বাভাবিক, ছোট বাচ্চা থাকলে না এটা হয়, মানে সময়ের কাজ সময় কখনো হয় না। এই যেমন দেখুন থালা বাসন আমি সমস্ত এক জায়গায় করে রাখি, আর একবার করে মাজি, মানে বারবার করে তো বাচ্চাটাকে রেখে দিয়ে ছুটে এসে এই পুকুর পাড়ে থালা মাজা যায় না। তো ওই জন্য অসুবিধা হয়। একটু আগে দেখুন বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, সময়ের কাজ সময়ে কখন হয় না, কখন খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, কখন কী করছি, মানে এই সমস্ত উল্টোপাল্টা। তো আমি এটাই ভেবে নিজেকে সান্ত্বনা দিই, যখন আমার ছোট্ট মেয়েটা ধীরে ধীরে একটু বড় হবে তখন আমি কত কাজ করতে পারবো, সংসারের কাজ তখন পরিপাটি করে সময় মতো কত কিছু করতে পারবো। কিন্তু এখন এই যে ছোট্ট মেয়েটাকে সময় দেওয়া, ওকে খেয়াল রাখা, যেহেতু আমার একার সংসার, আমাকে একাই সব কিছু করতে হয়। তো সেক্ষেত্রে আমাকে একটু বেশি টাইম সোনাকে দিতেই হয়। ও সকল সময় আমার কাছেই বেশি সময় থাকে আর কি, যে কারণে ও যতটুকু সময় একটু মানে ওর পাপার কাছে যায়, বা ওর পাপা যখন একটু থাকে বা একটু ঘুমোই, তখনই আমি চটপট এদিক সেদিক করে কাজ করে নিই। তো একটা সময় আসবে, এই সময়টা আমি ফিরে পাবো না, মানে এই বাচ্চার সঙ্গে কাটানোর সময়টা ফিরে পাবো না, কিন্তু কাজ বাজ আমার সারা জীবনের জন্য থাকবে। তখন না হয় পরিপাটি করে না হয় গুছিয়ে সংসারটা করব। এখন 1-2 বছর একটু এলোমেলো যাক, আর কী হবে। তো এখন দেখুন সবজি টবজি কেটে একদম পুরো গুছিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের উপরে। প্রথম ভেবেছিলাম ভাতটা এদিকে দিই, তারপরে ভাবলাম যে না, ওইদিকে ভাতটা দিই, তাহলে হচ্ছে তরকারিটা হয়ে যাবে। আর এইদিকে দেখুন ঢ্যাঁড়সটা পুড়ে উঠেছে। ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়ে আমি একটুখানি লবণ আনতে গিয়েছিলাম। মনে মনে ভাবলাম যে একটুখানি তো দেরি আছে ঢ্যাঁড়সটা হতে, তাহলে আমি একটুখানি ভিডিওতে ভয়েস সেট দিয়ে নিই, একটা সময় ভিডিও ছাড়বো বলে খুব মনে মনে আশা করি। আমি যদি প্রতিদিন এবং নির্দিষ্ট টাইমেই যদি প্রতিদিন ভিডিও আপলোড করি, হয়তো আমার চ্যানেলটা একটু দাঁড়াতে পারে। আমি টেক চ্যানেল থেকে সেটাই জানতে পারলাম, কিন্তু আমার সেটা হয়ে ওঠে না, আমার চ্যানেল পুরো ডাউন হয়ে গেছে। তো যাই হোক, এই জন্যই ঢ্যাঁড়সটা একটু পুড়েই উঠলো। এসে দেখি ছিল কে ঘুমাচ্ছিল। আমার মেয়ে আজকে প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। তো এখন ঘুম থেকে উঠে বললো, উঠতো না হয়তো, আমি ওদিকে রান্না করছি তো একটু শব্দ হয়ে
একটু শব্দ হলো উঠে পড়লো, আবার ঘুমোচ্ছে। ঘুমা একটু পরে চান করাবো, এখনো চান করানো হয়নি। পরের আজকের ইচ্ছা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর ডাল খাওয়ার, ওই জন্য ডালটা বসাবো আবার। হয়েছে এদিকে ঢ্যাঁড়স ভাজা আর এই যে মুসুর ডাল, আর সাথে হচ্ছে কাঁকরোলের তরকারি। কারেন্ট ছিল না, যে কারণে ওইদিকে আর কোনো ভিডিও করতে পারিনি। টুকি ধা, আমরা বলি ধাপ্পা, তাই ও বলে ধা। শুয়ে পড়ছো কেন? আজকে মেলায় যাবে, রথের মেলায় যাবে সোনা? ওঠো 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 ওঠো। ও চান খাওয়া সব হয়ে গেছে, এবার দুষ্টুমি চলছে, ওর ডিউটি এখন দুষ্টুমি। সব বাচ্চাদের চান খাওয়ার পরে ঘুম পায়, আর আমার বাচ্চা দুষ্টুমি পায়। ওঠো 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 ওঠো। আজকে যাবে নাকি রথের মেলায়? তোমার চোখটা কই? কই তোমার চোখ? ও ওইটা চোখ, ওইটা? ও বাবালে বাবালে বাবালে, ও কতদিন পর চোখ দেখালো। আমি যখন ভিডিও এডিট করি, ও যদি কাছে থাকে তখন হয়তো এটাই ভিডিওতে হচ্ছে যে তোমার মাথা কোথায়, তোমার চোখ কোথায়, হয়তো এগুলো এডিট করছি। ও সঙ্গে সঙ্গে ওইগুলোই দেখায়। তোমার মাথা কই? ওই তোমার ঝুম ঝুম পা কই? ওই তো ঝুম 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 ঝুম। আর তোমার জিভ কই? তোমার জিভ কই? এই 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 ওখানে না, জিভ বের করে, জিভ বের করে। কই 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 জিভ কই? জিভ কই? এই 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 জিভ ওখানে না। হাত তোলো হাত তোলো হাত তোলো। কই কই হাত তোলো হাত তোলো। কই হাতটা তোলো। রাধে রাধে। ও বাবালে বাবা, আমার বাচ্চা তো সব বোঝে, সব জানে। কই দেখি, আমার দিকে তাকাও। এই দেখো, আমার দিকে তাকাও। দেখো মেলায় যাবো, কে জুতো পরবে? এই দেখো টুকি ধা ধাপ্পা টুকি। আর বিড়াল কই? বিড়াল বিড়াল কই? বিড়ালকে তুমি এত ভয় পাও কেন? বিড়াল দেখে প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, কিন্তু কুকুর দেখলে আবার ও গলা ফাটিয়ে চিল্লায়, হই হই করে। আর কুকুর কই? কই নেই তো। আর টিকটিকি কই? টিকটিকি 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 কই? কই টিকটিকি? ও উপরে। টিকটিকি কই? ডাকো, টিকটিকি ডাকো। আয় 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 আয়। এ না, একটু টাটা বলে দাও। একটু পড়ো পড়ো, একটু পড়ো, একটু বই নিয়ে পড়ো পড়ো, একটু পড়ো 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 পড়ো। হুম 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 হ্যাঁ, পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো, হাত দিদি পড়ো, হাত দিদি পড়ো। ওই পড়ে গেছো, কেমন করে পড়ে গেছো? কেমন করে পড়ে গেছো? কোথায় লেগেছে? কোথায় 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 লেগেছে? ও বাবা, ওইখানে লেগেছে। ও কি কষ্ট বাপরে। কোথায় লেগেছে? কোথায় কোথায়? পাপার খাতা, পাপা মারবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা। কোথায় লেগেছে? কোথায় লেগেছে? কোথায় পড়ে গেছো তুমি? কোথায় লেগেছে? একটু পড়ো পড়ো, তোমার বই পড়ো, তোমার বই পড়ো। কই পড়ো। সারাদিনে 2-3 বার বৃষ্টি হয়ে গেছে, আর এখন আবার মেঘ করে এসেছে। কালকে থেকে পুরো এক গামলা জিনিসপত্র, ওগুলো তো কাচতেই হবে। আগে একটু খেয়ে নিলাম, সকাল থেকে ভাত খাইনি, আর খিদে পেয়েছে এত জোরে যে রান্নাবান্নার পরে একটু খেয়ে নিলাম, তারপরে আবার কাজকর্ম করব। এমনিতেই সকালবেলা ভাত খাওয়া অভ্যাস। তো এই মুরগিগুলোকে বিক্রি করে দেব, যা আছে সব বিক্রি করে দেবো। ওদেরকে একটু খাবার দিতে এলাম, জলও নেই দেখছি। কি আমি এখন নেবো না, জামা কাপড় কাচতে যাবো, কালকের থেকে পরে আছে জামা কাপড়। নেবো না নেবো না নেবো না। নাচো 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 নাচো। এই ওরকম জিভ বের করলে সবাই বলেছে জিভ কেটে নেবে। এ বাবা, জিভ ভিতরে ঢুকা, ভিতরে 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 দিয়ে দে। আর সবাই মানে কমেন্ট করেছেন আমার
তো সব বন্ধুরাই প্রায় কমেন্ট করেছেন যে মেয়ের হাতে যেন ওই মানে কলমের মুকুটটা দিও না, তাহলে ওর গলায় বেঁধে যেতে পারে। তো ও যখন একটু কান্নাকাটি করে তখন ওই কাছে থেকেই ওকে দেয়া হয়, এমনি যখন মানে ও খেলে বা ওরকমভাবে দেয়া হয় না। তো আপনারা এত ভালোবাসেন যে সবসময় ভালো চিন্তাই করেন, আর সেটা কমেন্ট করেছেন, আমার ভীষণ ভালো লেগেছে। তো ওর তখন একটু কাঁদছিল, তো ওই জন্য ওকে একটু দিয়েছিলাম, না হলে ওর হাতে খুব একটা পেন বা মানে মুকুট দেয়া হয় না। আর যদিও দেওয়া হয় তো ওর সঙ্গে সঙ্গে মানে চোখে চোখে রাখা হয়, ওর কাছেই একদম থাকা হয় আর কি। আর এই যে দুষ্টু দুষ্টু হয়েছে খুব, ওই যে পেনটা নেবে, পেন নিয়ে কী করবি, কি লিখবি? ওর যে বইগুলো না সবার উপরে তো প্লাস্টিক দেওয়া, যে কারণে পেন নিয়ে দাগ দিলে দাগ পড়তে চায় না। ও কি করে না, ওর সারা গায়ে দাগ দেয়। ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। কই হাতে বাবা একটুখানি কি একটা লেগেছে। নাচো 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 নাচো, ও নাচো 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 নাচো। কি হয়েছে, মুখ ওরকম করছিস কেন? এক গামলা তো কাচলাম, সেটা এখন ধুয়ে নিচ্ছি। আর পুকুরের জলে বেশিক্ষণ থাকলে না পুরো হাত পা চুলকোতে থাকে। একদম জলটা চুন দেওয়ার পরেও ভালো হচ্ছে না, চুন না কি একটা দিল যেন আর কি, ওটাতে বললো যে জলটা আবার ভালো থাকবে। তো যাই হোক, কতটা কি কাজ দিয়েছে আমি জানি না, অতটা তো বুঝতেও পারি না। জলটা কেমন একটা লালচে লালচে মতো হয়ে যাচ্ছে, আর দেখুন একদম ঘন কালো মেঘে ঢেকে আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে। তো কাচাকুচির পরে এখনও আছে এক গামলা মানে থালা বাসন, সেগুলো আবার মাজতে হবে। আর সোনাকে নিয়ে, সোনার পাপা এখন একটু রাস্তার দিকে দাঁড়িয়ে আছে, ওই জন্য বললাম একটুখানি ভিডিও করে দিতে, তো ওই জন্যই আর কি ভিডিও করে দিচ্ছে। আর সোনা শুধু এই রাস্তার দিকে এলেই ওই রাস্তার পাশে যে ফুল গাছটা আছে না, শুধু হাত বাড়িয়ে উ করে, তার মানে ওই ফুলটা আর কি পেড়ে দিতে হবে ওর হাতে। তো যাই হোক, ওর হাতে ফুল দিলে ও তখন খুশি মনে ও একটু হাঁটে, একটু দেখে, মানে এরকম আর কি করে। তো ভালোই লাগে আমার, এই যে ছোট্ট ছোট্ট পাগুলো টিপে টিপে ফেলে যাতে ও না পড়ে যায়, মানে খুব সাবধানে ফেলে, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আর কিছুদিন পর দৌড়বে, যখন ভালো করে হাঁটতে শিখে যাবে। ওদিকে দেখুন, আমি আবার সেই মানে থালা বাসন মাজার পরে গামলাটা যেই একটু করেছি, দেখি পুরো মানে একটা হাতা ছিল সেটা আবার পড়ে গেল। তো আমি আবার জলের মধ্যে নামলাম, জলের মধ্যে নেমে দেখি রাহির একটা জামাও পড়ে আছে। আর ওইখানে এত পচা পাঁক যে কি বলবো, বহুদিন ধরে পুকুর কাটানো হয় না, আর মানে মাটি তোলা হয় না, এত পাঁক যে একদম পুরো কালো জলের মধ্যে খুঁজতে হলো। কিন্তু কিছু করার নেই, দুটো জিনিস আমাকে তো তুলতেই হবে, না হলে রেখে দিলে পরে আর পাওয়া যাবে না, এরপরে জল আরও ভর্তি হয়ে যাবে। তো ওই জন্য আমি এই যে নেমে পড়েছি, আর আমার মেয়ে দেখছে সমানে আর আমাকে হাঁক দিচ্ছে সমানে। অনেক দিন ধরেই কমেন্ট আসছে, কিন্তু আমি কোনো কিছু বলিনি, কোনো উত্তরই দিইনি। তো রাহির বাবাকে বললাম যে তুমি বলবে না আমি বলবো, রাহির বাবা বলছে ঠিক আছে আমিই বলবো। তো ওই জন্য রাহির বাবাই আপনাদের উত্তরটা দিয়ে দিচ্ছে যে ও কেন স্কুলে যাচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় 4:10, একটু আগে আমি এলাম, যেখানে টিউশন পড়াই সেখানেই এসেছি। আর আমার টিউশন 5টা থেকে, একটু আগাম এলাম কারণ কিছু খাতাপত্র দেখার আছে, মানে ওদের এক্সাম নিয়েছিলাম, খাতা দেখা হয়নি, তো সেগুলো দেখার জন্য একটু আগাম এলাম। আর এখানে একটু পড়াশোনার কিছু কাজকর্ম থাকে, ওই জন্য আগাম আসতে হয়। তো বুলটি একটু আগে ফোন করেছিল যে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে, কারণ আপনারা অনেকে কমেন্ট করছেন আমার ব্যাপারে, আমি স্কুলে যাচ্ছি কি না এখনও পর্যন্ত। আমি একটা স্কুলে কাজ করতাম, আপনারা জানেন, একটা পাবলিক স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে। তো সেখানে এখন আপাতত যাচ্ছি না, প্রায় জুন মাসের মাঝামাঝি থেকে এখনও পর্যন্ত স্কুলে যাইনি। তো কারণ হচ্ছে ওই স্কুল থেকে আমি রিজাইন দিয়েছি। শুধু আমি নয়, আমার সঙ্গে আরও 3 জন টিচার, আমরা সব একসঙ্গেই রিজাইন দিয়েছি। কারণগুলো অনেক, মানে আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে ওদের যে ক্রাইটেরিয়া সেগুলো মেনে আমরা সেগুলো মেনটেন করে আমরা স্কুল করতে পারবো না। আর করা যেত যদি স্যালারি যদি খুব বেশি দিত, খুব বেশি নয়, আমাকে 4,000 টাকা বেতন দিত, এবং অন্যান্য টিচারদের একটু ডিফারেন্স আছে, ওদের সামান্য কম বেশি আছে। তো যাই হোক,
সেই তুলনায় প্রচুর খাটতে হতো আমাদের। এটা একটা স্বাভাবিক ব্যাপার, স্কুলের দায়িত্ব অবশ্যই নিতে হবে এবং সেটা একদম 100% আমাদের এফোর্ট দিতে হবে, সেটা সবাই জানে। কিন্তু সমস্যাটা সেখানে নয়, আমরা যে হারে খাটছিলাম, টাকা পয়সা যা দিচ্ছিল এটা জেনে শুনে গিয়েছিলাম, এতে অসুবিধা কিছু ছিল না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নতুন কিছু গাইডলাইন আমাদের দিয়েছে। মানে যখন আমরা স্কুলে ঢুকেছিলাম বা বছরের শুরুতে, তখন যে গাইডলাইনগুলো থাকে সেখানে যে আমাদের সই করে নিয়েছে, সেখানে এগুলো ছিল না। হঠাৎ করে 6 মাস পরে কিছু নিয়ম তৈরি করলো। সেগুলো হচ্ছে যে টিউশন পড়ানো যাবে না। মানে আমিও ইংলিশ মিডিয়ামের একটা ব্যাচ পড়াতাম, বেশ ভালো, মানে স্কুলের থেকে বেশি টাকা আসতো আমার ওই ব্যাচে। তো সেখানে ওরা, মানে আমি নয়, আরও আমরা যে সমস্ত টিচাররা আছি সবাই টিউশন পড়াতো। তো স্কুল থেকে বলা হলো যে আমাদের টিউশন পড়ানো যাবে না, মানে স্কুলে যারা চাকরি করবে তারা কখনো টিউশন পড়াতে পারবে না। তো এটা আমরা খুব শকড হয়ে গেছিলাম যে কেন, যেহেতু স্কুলে খুব একটা বেশি অ্যামাউন্ট দেয় না আমাদের, তো তাতে করে আমরা যদি ওই স্কুলের কিছু স্টুডেন্ট পড়িয়ে যদি কিছু আর্নিং করতে পারি, এবং আমাদের সংসারের মানে যা খরচ তো বুঝতেই পারছেন, তো সেক্ষেত্রে এটা খুব খারাপ লাগছিল। তবু আমরা মেনে নিয়ে আমি টিউশন ছেড়ে দিলাম। টিউশন ইংলিশ মিডিয়ামে টিউশনটা ছেড়ে দিয়েছিলাম, ওটা সকালে ছিল বলে। তারপরে কিছুদিন পরে বলছে যে আমাদের টাইম ছিল, প্রথমে ছিল 2:10 পর্যন্ত, 11 থেকে 2:10 পর্যন্ত ক্লাস ছিল। তারপরে বাড়লো 3:10 পর্যন্ত হয়ে গেল। তো কোনো ব্যাপার না, 3:10 পর্যন্ত স্কুল করে বাড়িতে ফিরতে ফিরতে 3:30। তারপরে আমার 4টে থেকে 4:30 থেকে টিউশন থাকতো। আমার 9, 10, 8, 11, 12 এইগুলো পড়াতাম যা হোক করে। রাত্রে বিকেলে এই সমস্ত সময়গুলো আমার ব্যাচগুলো ছিল। তো হঠাৎ করে বলল যে স্কুলেই কোচিং হবে, মানে যে সমস্ত স্টুডেন্টগুলোকে পড়াতাম সেগুলোকে ছেড়ে দিতে হলো। এবার বলছে স্কুলেই কোচিং হবে, মানে স্কুল শেষ হবে 3:10-এ, তারপর থেকে কোচিং শুরু হয়ে যাবে। কটা পর্যন্ত করতে হবে না, 5:30 পর্যন্ত করতে হবে। স্কুলের কোচিং করতে হবে 5:30 পর্যন্ত। তাহলে ভাবুন, আমি যাব, স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে হয় আমাকে প্রায় 10টা বা 10:10 থেকে। তো তারপরে 11টা থেকে তো ক্লাস শুরু হয়। 11 থেকে তারপর 3:10, মাঝখানে একটা ব্রেক দেবে, 10-20 মিনিটের ব্রেক থাকবে। তারপর 5:30 পর্যন্ত কোচিং করাতে হবে ওই স্কুলে। এবার সেই কোচিং করালে যে টাকাটা দেবে সেই অ্যামাউন্টটা খুবই কম। প্রথমের দিকে বলেছিল আমাদের মোটামুটি যে বেতন আমাদের বাড়বে, মোটামুটি আমাদের চলার মতো অসুবিধা হবে না। কিন্তু সেই বেতন খুব একটা বাড়েনি, খুব সামান্য টাকা বাড়িয়েছিল। তারপরে ওই কোচিং পড়াতে হবে 5:30 পর্যন্ত। সেখানে স্যালারিটা শুনলাম খুবই কম, প্রায় এরকম কোচিংয়ের জন্য 1,500 টাকা দেবে, 1000 বা 1,500 টাকা এরকম দেবে। তো আমরা তো খুব অসন্তুষ্ট, মানে এইভাবে কোচিং পড়াবো কিন্তু টাকাটা খুবই সামান্য হবে। কিন্তু এদিকে আমাদের বিকেলের ব্যাচ আছে, 9-এর ব্যাচ, ক্লাস 10-এর ব্যাচ, এগুলো তো ছাড়তে হবে আমাদের। আর আমার ব্যাচের 9 এবং 10-এর সঙ্গে কথা বললাম, তো তারা বলল মানে সকালে আমার ফাঁকা ছিল, কিন্তু সকালে ওদের শিফট করে নেওয়া যাচ্ছে না, কারণ ওরা অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গাতে ওরা টিউশন নিয়েছে। এবার আমার কাছে আমার যে ডেটগুলো ছিল বা আমার যে সময়টা ছিল, সেই সময়টা হচ্ছে বিকেলবেলায়। ওদেরকে কোনোরকমভাবে সকালে নিয়ে আসা যাচ্ছিলই না, ওরা রাজিও হচ্ছিল না। তো এতে করে দেখলাম যে মানে স্কুল থেকে যা অ্যামাউন্ট দেয় তার থেকে আমার টিউশনে অনেক বেশি টাকা। তো ওই সামান্য টাকা নিয়ে তো আমি আর সংসার চালাতে পারবো না। তো স্যাররা বললেন যে হয় স্কুল ছাড়ো, না হয় টিউশন ছাড়ো। তো আমরা অনেক চিন্তাভাবনা করলাম, আমরা যে সমস্ত ফ্যাকাল্টি ছিলাম সবাই চিন্তাভাবনা করে দেখলাম যে টিউশনে আমাদের মোটামুটি ভালো আসে, আর ওটা এনজিও স্কুল। এবার ওদের মানে বেতন বাড়তে বাড়তে এখনও অনেক দিন সময় লাগবে, মানে আমাদের মানে বেতনটা ভালো পর্যায়ে পৌঁছতে যথেষ্ট টাইম লাগবে, হয়তো 5-10 বছর লেগে যাবে।
তো এর মধ্যে আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা সবাই আলোচনা করলাম যে না, স্কুলটা বরং ছেড়ে দেই, দিয়ে আমরা টিউশনে একটু বেশি মন দিই, আরও বেশি টিউশন পড়াতে পারবো। তো এই ডিসিশনটা শুধু আমি একা নিইনি, বাড়িতে বুলটির সঙ্গে আলোচনা করেছিলাম এবং আমার দাদার সঙ্গে আলোচনা করলাম। তো সবাই বললো যে হ্যাঁ ঠিক আছে, সামনে এক্সাম যদি আসে তো তার জন্য প্রিপারেশান নেওয়া যাবে। আর তাছাড়া স্কুল করে এসে টিউশন পড়িয়ে তারপরে বাড়িতে গেলে বাড়িতে ছোটো রাহি আছে, তো তাকে সময় দিতে মানে যদি হঠাৎ করে কোনো এক্সাম নেয় সেক্ষেত্রে প্রিপারেশান নেওয়াটা খুবই টাফ হয়ে যাবে। আর এই জন্য আমি বাড়িতে আলোচনা করলাম, সমস্ত কিছু জেনে বুঝে শুনে তারপরে ফাইনালি রিজাইন দিলাম। আমরা 3 জন একসঙ্গেই রিজাইন দিয়েছিলাম। দিয়ে সত্যি খুব খারাপ লাগছিল। স্কুলে প্রায় অনেক দিন ধরেই পড়াচ্ছিলাম, একটা বাচ্চাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে যাচ্ছিল, সম্পর্ক গড়ে উঠেছিল। তো তাতে করে ভীষণই কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, কয়েকদিন ধরে কান্নাকাটি করলাম বাড়িতে। বুলটি খুব সান্ত্বনা দিল। ফাইনালি স্কুলটা ছেড়েই দিলাম। তো ওই জন্য আমাকে মাঝে মাঝে বাড়িতে দেখতে পান, কিন্তু সকল সময় তো থাকতে পারি না। সকাল টাইমটা আমার কিছুদিন ফাঁকা থাকে, টিউশন থাকে না, যেহেতু সকালের ব্যাচটা ছেড়ে দিয়েছি এই জন্য। আবার ক্লাস 8-এর ব্যাচও ছেড়ে দিয়েছিলাম ওই স্কুলের জন্য, সে ব্যাচটা তো নতুন করে পাওয়া যায়নি। তো সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখন বর্তমানে কয়েকটা টিউশন নিয়েছি, বাড়িয়েছি। তো যে টাকাটা ওখান থেকে আসতো সেটা আমি এখানে টিউশন পড়িয়ে সেই টাকাটা আর্নিং করার চেষ্টা করছি। তো এইভাবে চলছে। এটাই ছিল আপনাদের সঙ্গে গোপন কথা, যেটা বলিনি এতদিন, তো সেটা আজকে বলে দিলাম। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু পরেই ছেলেমেয়েরা এসে যাবে।